সবুজ অভয়ারণ্যে ঘেরা আকাশচুম্বী পাহাড়গুলো যেন একটার সঙ্গে অন্যটি গা ঘেঁষে দাঁড়িয়ে দিনের পর দিন সউদ্যোগে রক্ষা করে যাচ্ছে এই পর্যটনের প্রাণকেন্দ্র খাগড়াছড়িকে। তার উপর আবার যোগ হয়েছে মনসুন ওয়েদার। বর্ষাকালে বরাবরই প্রাণ ফিরে পায় প্রকৃতি, নতুন রূপে সজ্জিত হয় পার্বত্য এই অঞ্চল। সেই ভোররাত থেকে শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি এখনও বহমান। খানিক বাদে বাদে মেঘ ভেজা দমকা বাতাসে শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। ঠান্ডাও লাগছে। পাহাড়ি জনপদ ঢাকা পড়েছে কুয়াশার আস্তরে। আবহাওয়াটা একদমই অনুকূলে নয়। তবে সদ্য যৌবনে পা রাখা এক ঝাঁক তরুণ তরুণীর নিকট এর চেয়ে থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস বোধ হয় আর কিছুই নেই। ওদের শরীরের জাগ্রত হরমোন আর উত্তপ্ত টগবগে রক্ত যেন একটা কথাই বলে বারংবার, জীবন তো একটাই, বাঁচতে হলে প্রাণ খুলে বাঁচো। যেইভাবে বাঁচলে এক জীবনে আর কোনো আফসোস থাকবে না। এরকম ঝিরিঝিরি বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মাঝেই ঈশানীরা রিসোর্টে এসে উঠেছে। যেহেতু ওরা সকলে এক রাত অতিবাহিত করবে এখানে, তাই সবার জন্য আলাদা আলাদা রুম বুক করা হয়েছে। সকাল সকাল খাগড়াছড়ি পৌঁছে সবাই মিলে এখানকার স্থানীয় স্বাদের খাবার নিয়ে নাস্তা সেরে নিয়ে গিটারের টুংটাং আওয়াজ তুলে গান ধরেছে একই সুরে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। ঈশানীর ভালো লাগছিল না ওদের এসব হইচই, তাই ও একটু নিরিবিলি সময় পার করার উদ্দেশ্যে নিজের আর মৃণার জন্য বরাদ্দকৃত হোটেল রুমের বারান্দায় এসে দাঁড়ালো। রুমের টানা বারান্দাগুলো সব পাশাপাশি, একটা থেকে আরেকটার দূরত্ব কয়েক সেন্টিমিটার মাত্র। তার উপর ছাদ খোলা, কোনোরূপ প্রাইভেসি নেই বললেই চলে। কর্তৃপক্ষের এ কেমন সিদ্ধান্ত বুঝে উঠতে পারল না ঈশানী। অগত্যার ঠোঁট উল্টে এদিক ওদিক চোখ ঘোরালো শুধু। ঠিক এমন সময় ওর পাশের টানা বারান্দায় এসে হাজির হলো জিসান। ঈশানী তখনও আলগোছে হাত বাড়িয়ে রেখেছিল ঝিরিঝিরি বৃষ্টিতে। জিসান ওকে দেখতে পেয়ে একটু গলা খাকারি দিয়ে বলে উঠল, কি মিস সাহসী, রেডি তো? সবার খাওয়া শেষ হলেই হাইকিংয়ে বের হব আমরা। জিসানের কথায় প্রত্যুত্তর করল না ঈশানী, কারণ তখন বাসে মৃণার মুখ থেকে নিজের আর জিসানের ভুল সম্পর্কে সমীকরণ শোনার পর থেকেই জিসানের উপর মেজাজটা চড়াও হয়ে আছে ওর। ঈশানী চুপচাপ নির্লিপ্ত মুখে সামনে তাকিয়ে আছে দেখে জিসান পুনরায় বলে ওঠে, ভয় পাচ্ছিস কেন? আরে আমি তো আছি তোকে প্রোটেক্ট করার জন্য। এবার আর চুপ থাকতে পারল না ঈশানী। এতক্ষণ ধরে ভেতরে পুষিয়ে রাখা রাগটা হুট করেই উগরে বেরিয়ে এলো মুখ থেকে। তৎক্ষণাৎ জিসানের দিকে ঝাঁঝালো দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী বলে উঠল, কতবার বলেছি তোকে জিসান, নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি, আর না তো আমি একটা ছোট বাচ্চা। আমাকে বোকা আর সরল ভাবাটা এবার বন্ধ কর। আজকের ট্রিপে যদি তুই সবার সামনে আমাকে এক্সট্রা কেয়ার দেখানোর ট্রাই করিস কিংবা আমার আশেপাশেও থাকিস, তাহলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই খতম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গটগটিয়ে বারান্দা ছেড়ে রুমের ভেতরে চলে গেল ঈশানী। ওদিকে ঈশানী চলে যেতেই জিসান একা একাই বিড়বিড় করে উঠল, যা বাবা, কি করলাম আমি? আমার সাথে একটু বেশি রাগ দেখাস তুই ঈশা, ইটস নট ফেয়ার। অবশেষে সকলের মতামতের উপর ভিত্তি করে লোকালয় থেকে অনেকটা দূরে, যেখানে গিয়ে মেঘার পর্বতমালা একত্রে মিলিত হয়েছে, যেখান থেকে প্রকৃতির নিয়ম করে মেঘের কোল ঘেঁষে তুফানের গতিতে ঝরিয়েছে রিসাং ঝর্ণা, ঠিক তার উল্টো দিকের একটা নাম না জানা নির্জন পাহাড়ে হাইকিং করার সিদ্ধান্ত নিল ওরা। প্রথম দিকে মেয়েরা একটু দোনামোনা করছিল, কারণ একে তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তার উপর এই জায়গাটাতে সারা বছরেও দুই একবার মানুষের পা পড়ে কিনা সন্দেহ। কিন্তু সঙ্গে আসা বেশিরভাগ জনই গো ধরে বসেছে, তারাই ভয়ানক রকম উঁচু আর পিচ্ছিল পাহাড়ি উঠবে। তাতে যত বেলা আর যতই পেরেশানি হয় হোক, অগত্যায় যাদের দল ভারী তারাই বিজয়ী হলো।
লোকচক্ষুর একদম আড়ালে শুনশান জঙ্গলে ঘেরা একটা পাহাড়। ফকফকে দিনের আলোতেও কেমন চারদিক ঘুটঘুটে আঁধারে ছেয়ে আছে। অথচ সবাই কিনা হৈ হৈ করে তল্পিতল্পা গুছিয়ে প্রয়োজন মতো জিনিস আর লাঠি নিয়ে সেই জঙ্গলে ঘেরা অজানা পাহাড়ি ওঠার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় পাহাড়িরা দেখতে পেলে হয়তো ওদের যাত্রাপথে কড়া করে নিষেধাজ্ঞা আরোপ করে সেখানেই থামিয়ে দিত, কিন্তু ভাগ্য ভালো তেমন কিছুই হয়নি। বরং ধাপে ধাপে সারাদিন একটু একটু করে বেয়ে উঠতে উঠতে শেষমেশ গধূলিবেলায় গিয়ে ওরা পৌঁছালো নাম না জানা এই জংলি পাহাড়ের এক্কেবারে চূড়ায়। আবহাওয়া তখন ভীষণ খারাপ। সারাদিন পাহাড় বেয়ে ক্লান্ত সকলে, শরীরে একরত্তি শক্তি অবশিষ্ট নেই কারোরই। অথচ এখন আবার রাত নেমে আসার আগেই এই পাহাড় থেকে বেয়ে নামতে হবে। এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ওদের সবার জন্য, কারণ এই মুহূর্তে সবাই ভীষণ ক্ষুধার্ত। পাহাড়ের চূড়ায় উঠে যে যার মতো কাদামাটির উপর শরীর ছেড়ে দিয়ে বসে বসে হাঁপাচ্ছে ওরা। সবার সাথে সাথে ঈশানীও বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এখানে আসার আগে ঈশানীর দেওয়া কড়া হুমকি স্বরূপ জিসানোর ধারের কাছে আসার সাহস পায়নি, এখনও আসছে না, যার ফলে ঈশানীর মাঝে অস্বস্তিটাও কম লাগছে। সারাদিন এত পরিশ্রম করে শরীরের রন্ধ্রে রন্ধ্রে তীব্র ব্যথা ছড়িয়ে পড়েছে ওর। হুট করে এত উঁচুতে ওঠায় বমিও পাচ্ছে খুব, তবুও মনটা ভীষণ ফুরফুরে হয়ে আছে, যার দরুন একা একাই বসে নিজের হাত পায়ের কাটাছেঁড়াগুলো খুঁটিয়ে দেখছে ঈশানী। পাহাড়ের ধারালো পিচ্ছিল পাথরের আঘাতে শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছে ওর, সেগুলো থেকে হালকা রক্তও বেরিয়ে আসছে, কিন্তু সেই রক্ত চোখে পড়ার আগেই ঝুমবৃষ্টির পানিতে ধুয়ে মুছে আড়াল হয়ে যাচ্ছে মুহূর্তেই। ওদিকে দুই হাতের উপর ভর করে বসে শরীরটা পেছনের দিকে এলিয়ে দিয়ে ওদের টিম লিডারের উদ্দেশ্যে জিসান বলে ওঠে, ভাই, সামনের পাহাড়টা দেখেছেন? ইটস হিউজ। ওটা ক্লাইম্ব করলে কেমন হয়? টিম লিডার তাসকিন ভাই জিসানের দৃষ্টি অনুসরণ করলেন এবং তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠলেন, অসম্ভব, ওদিকে যাওয়ার অনুমতি নেই, সরকারের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি ওই জঙ্গলের সামনের রাস্তা দিয়ে অবধি কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল করা সম্পূর্ণ নিষেধ। সবসময় সেনাবাহিনীর কড়া পাহারায় থাকে ওই রাস্তা। আই থিঙ্ক এই পাহাড়টা ক্লাইম্ব করাও আমাদের একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে নিচে নামতে হবে। স্থানীয় কিংবা মিলিটারিরা দেখলে সমস্যা হতে পারে। তাছাড়া আকাশের অবস্থাও ভালো নয়, যখন তখন ঝড় উঠবে। আমাদের আর বিশ্রাম না নিয়ে শীঘ্রই নিচে নামার রাস্তা খোঁজা উচিত। তাসকিন ভাইয়ের গলার আওয়াজ ক্ষীণ, কথার পারদে শঙ্কা। তা উপলব্ধি করতে পেরে মিনার বয়ফ্রেন্ড ছেলেটা বলে ওঠে, ট্যুরিস্ট এরিয়া, অথচ সরকার এভাবে যেখানে সেখানে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আশ্চর্য। সামনে যে বিশাল জঙ্গলটা দেখছো, আই থিঙ্ক এটা ট্যুরিস্ট এরিয়া নয়। তাহলে? তাসকিন ভাইয়ের রহস্যজনক কথায় একযোগে প্রশ্ন ছুড়ল সকলে। সবার প্রশ্নের তোপে পড়ে তিনি গভীর ভাবনায় পড়ে গেলেন। অতপর কিছুক্ষণ চিন্তা করে বলে উঠলেন, ওই জঙ্গলে কি আছে সেটা আমিও জানি না, তবে ভয়ঙ্কর কিছু আছে তা নিশ্চিত। কারণ স্থানীয়রা কেউই ওই জঙ্গলে ভুলেও পা রাখে না। এর আগে ওই জঙ্গলে কোনো সাধারণ মানুষ কি আর ফিরে আসার রেকর্ড পাওয়া যায়নি। মেয়েদের ক্ষেত্রে যদিও বা ফিরে এসেছে কখনো কখনো, তবে তার সর্বস্ব হারানোর পরে। ডু ইউ গাইস আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? আপনি বলতে চাইছেন ভূতপ্রেত কিংবা ভ্যাম্পায়ার টাইপ কিছু? এগুলো কি আদৌ এক্সিস্ট করে? বৃষ্টির মাঝে হুট করেই পেছন থেকে ভেসে আসা এক রিনরিনে নারী কণ্ঠ শুনতে পেয়ে পেছনে চাইলেন তাসকিন ভাই। দেখলেন গ্রুপের সবচেয়ে চুপচাপ নীল চোখের মেয়েটা তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। তাসকিন ভাই কিছুক্ষণ অবাক নজরে মেয়েটাকে পরখ করে কিঞ্চিৎ হাসি উপহার দিয়ে জানালেন, আই ডোন্ট নো। যেহেতু তাসকিন ভাইয়ের কথায় সবাই মোটামুটি স্তব্ধ, তাই এই পর্যায়ে জিসান তাড়াহুড়ো করে উঠে যেতে যেতে বলল, তাড়াতাড়ি করো গাইস,
আকাশ কালো করেছে, ঝড় আসতে চলেছে। আমাদের যত দ্রুত সম্ভব নিচে পৌঁছাতে হবে। জিসানের কথার পাছে মীনা অসহায় স্বরে বলল, সে যতই তাড়াহুড়ো করো না কেন, এই পিচ্ছিল পাহাড় বেয়ে নামতে নামতে মিনিমাম 2-3 ঘন্টা তো লাগবেই। তার মানে আমরা ঝড়ের কবলে পড়ব নিশ্চিত। ওদের কথার মাঝে তাসকিন ভাই এবার শরীরের ক্লান্তি ঝরিয়ে উঠে দাঁড়ালেন। অতঃপর তাড়াহুড়ো করে ক্লাইম্বিংয়ের সরঞ্জামগুলো হাতে তুলে নিয়ে বললেন, লেটস গো গাইস, এখানে আর অপেক্ষা করাটা ঠিক হবে না। সবাই যখন একে একে সাবধানে সরু পাথরের স্তরগুলো বেয়ে নেমে যাচ্ছিল, ঈশানী তখনও সবার পেছনে। তাই জিসান নামতে নামতেই ঈশানীকে উদ্দেশ্য করে বলে উঠল, হাত ধরব। এতক্ষণে প্রকাণ্ড ঝড় শুরু হয়ে গিয়েছে, যে যার সুবিধা মতো নেমে যাচ্ছে। ঈশানী সবার পেছনে। ওঠার সময় যতটা না সহজ মনে হয়েছে, নামার সময় তার চেয়েও দ্বিগুণ ভয় করছে ওর। ভুলবশত নিচের দিকে চাইলেও কেমন কলিজা শুকিয়ে আসছে। এমত অবস্থায় জিসানের আচানক প্রশ্নে ঈশানীর চোখ দিয়ে কিছু একটা ইশারা করে জবাব দিল, তোর পায়ের নিচের পাথরটা কাঁপছে, চেয়ে দেখ। ঈশানীর কথা মতো জিসান চেয়ে দেখল, সত্যিই তো পাথরটা ভীষণ কাঁপছে, এক্ষুনি গড়িয়ে পড়ল বলে। তাই এবার আর কোনো দিকে খেয়াল দিল না জিসান, বরং তাড়াহুড়ো করে সুবিধা মতো নিচে নেমে যেতে লাগলো আপন গতিতে। কিন্তু জিসানকে সাবধান করতে গিয়ে এই ঝড় তুফানের মাঝে কখন যে ঈশানী নিজেই ভুল পাথরে পা দিয়ে পিচ্ছিল খেয়ে সোজা পাহাড়ের উল্টো দিকে গড়িয়ে পড়েছে, সেই হদিস আর কেউ রাখেনি। পড়ে যাওয়ার সময় শরীরের সর্বশক্তি প্রয়োগ করে চিৎকার দিয়ে উঠেছিল ঈশানী। কিন্তু প্রচণ্ড জোরে বাজ পড়ার আওয়াজে সেই চিৎকার কারোরই কর্ণকুহর অবধি পৌঁছায়নি তখন। আর না তো কেউ খেয়াল করেছে যে ওদের মাঝে একজন সদস্য উধাও। খেয়াল করবেই বা কী করে? একে তো পাহাড়ি এলাকায় সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসছে, তার উপর তুমুল বর্ষণ। সবাই তাড়াহুড়ো করে নিচে নামায় ব্যস্ত। অগত্যায় যে যার প্রাণ হাতে নিয়ে ঈশানীকে ছাড়াই পর্বতের চূড়া থেকে ধীরে ধীরে সমতলের দিকে নেমে গেল সবাই। আর সেই ভীতহরিণী স্বল্পভাষী নীল চোখের মেয়েটা গড়িয়ে পড়ে গেল একেবারে পাহাড়ের খাদে, খাগড়াছড়ির সেই নিষিদ্ধ জঙ্গলের দোরগোড়ায়। গোধূলিবেলা পেরিয়ে সন্ধ্যা রাতের পর্দা টেনে দিয়েছে দিবালোক। ধূসর মেঘে ছেয়ে আছে বিস্তীর্ণ আকাশ, যেন এক ঝাঁক বুনো মহিষের পাল। ঝড় থেমেছে বহুক্ষণ, তাও ঈশান কোণ মেঘে গুড়গুড় করছে। আষাঢ়িয়া মৌসুম তার বর্ষণের তাণ্ডবে এখনও ইতি টানেনি, তা বেশ ভালো মতোই ঠাউর করা যাচ্ছে। স্যাঁতসেঁতে নির্জন গহীন বনে পাখিদের ঘরে ফেরার ঢল। আশেপাশের কোনো এক নর্দমা থেকে ভেসে আসছে কোলাব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং আওয়াজ। ওদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজে কানের পর্দায় তালা লেগে যাওয়ার উপক্রম। এমত অবস্থায় অদূরে একটা বিকট আওয়াজে মুহূর্তের মধ্যেই সব কিছু কেমন থমকে গেল। নিরে ফেরার আনন্দে বিমোহিত বন্য পাখিরা আওয়াজ বন্ধ করে ডানা ঝাপটে যতদূর সম্ভব ঝাঁকে ঝাঁকে উড়ে পালিয়ে চলে গেল। শব্দটা এতই বিকট ছিল যে পাহাড়ের এক কোণে অবচেতন হয়ে পড়ে থাকা ঈশানীয় আচমকা উত্তেজনায় চোখ খুলে ফেলল ঠাস করে। তবে চোখ খুলে সামনের দিকে আর দৃষ্টিপাত করতে পারল না মেয়েটা, কারণ ইতিমধ্যে ওর দৃষ্টি বরাবর টর্চের তীক্ষ্ণ আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে লম্বা মতো কেউ। নিদারুণ ব্যথায় জর্জরিত ঈশানী তীক্ষ্ণ আলোক রশ্মি থেকে চোখ দুটোকে আড়াল করার প্রয়াসে দ্রুত হাত তুলে ছায়া টানল চোখের উপর। অতঃপর ভাবতে শুরু করল, ও আসলে কোথায়? আর সামনে ফ্ল্যাশলাইট হাতে দাঁড়িয়ে থাকা ওই দীর্ঘদেহী মানবটাই বা কে? লোকটা এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। ঈশানী নিজের কর্দমাক্ত শরীরটাকে টেনে তুলতে তুলতে সামনের দিকে খেয়াল করতেই দেখতে পেল সেদিনের সেই মাস্ক পরিহিত লোকটাকে। এভাবে জঙ্গলের মধ্যে হুট করেই কাউকে দেখে চেনা সম্ভব নয়, কিন্তু ওই আকর্ষণীয় পিয়ার্সিং করানো ভ্রু আর ধূসর বাদামি চোখ দুটো একদম তীরের ফলার মতোই গেঁথে আছে ঈশানীর মানসপটে, যার দরুন চিনতে একটু অসুবিধা হয়নি ওর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো,
লোকটা এখনও কালো হুডি আর মাস্ক পরে আছে। এই গহীন অভয়ারণ্যে ঈশানী যখন অপরিচিত অথচ চেনা চোখ দুটো দেখতে পেল, তখন মনে মনে কিছুটা আশ্বস্ত হলেও আতঙ্কমুক্ত হতে পারল না। কারণ ইতিমধ্যে লোকটা ওর মুখোমুখি হয়ে বসেছে। লোকটা হুট করে এভাবে কাছাকাছি আসতেই অজানা ভয়ে মুখ থেকে রক্ত সরে গেল ঈশানীর। ওর মনে আছে বিকেলে তাসকিন ভাই বলেছিল জঙ্গলটা বেশি ভালো নয়, এখানে মেয়েরা একবার পা রাখলে তাদের সর্বস্ব খুইয়ে তবেই ফিরে যেতে হয়। কেউ কেউ তো আর ফেরেই না। আর এখন এই মুহূর্তে তেমন কিছুই হবে না তো? অবশেষে ঘুরতে এসে নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলল না তো? সেই ভয়ে আত্মার পানি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ঈশানীর। এত উঁচু থেকে গড়িয়ে পড়ার পরেও শরীরের তীব্র যন্ত্রণা ভুলে নিজের সতীত্ব হারানোর ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটা। নিজের দুই হাত বুকের উপর আড়াআড়িভাবে রেখে শুষ্ক একটা ঢোক গিলে লোকটার উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় ঈশানী বলে ওঠে, আমার এত বড় ক্ষতি করবেন না, আপনার পায়ে পড়ি। এরকম কিছু হয়ে গেলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। প্লিজ ছেড়ে দিন, আমাকে সাহায্য করুন। ঈশানীর করুণ কণ্ঠে জানানো আকুতি মিনতি কানে নিল না লোকটা। উল্টো নিজের পুরুষালী খড়খড়ে হাতটা ঈশানীর পিঠের দিকে নিয়ে আচমকাই ঢুকিয়ে দিল ওর জামার মধ্যে। তৎক্ষণাৎ গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল ঈশানী। বিধিবাম! এই চিৎকার শোনার মতো মানুষ তো দূরে থাক, একটা জন্তু জানোয়ারও নেই আশেপাশে। ছেড়ে দিন দয়া করে, এটা করবেন না। লোকটা কয়েক সেকেন্ডের মাথায় নিজের হাতটা আবারও ঈশানীর শরীর থেকে বের করে এনে ওর চোখের সামনে ধরল। নিজের শরীর থেকে লোকটার হাতের স্পর্শ সরে যেতেই পিটপিট করে চোখ খুলল ঈশানী। চোখ খোলার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশলাইটের ধবধবে আলোয় দেখতে পেল তার হাতের তালুতে একটা তেলতেলে জীবন্ত চোখ, যা দেখে গা গুলিয়ে উঠল ঈশানীর। ও তড়িৎ গতিতে অন্যদিকে তাকিয়ে চোখ মুখ খিচে বলে উঠল, ওটাকে সরান প্লিজ, আমার বমি পাচ্ছে। লোকটা তাই করল। অতঃপর টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে গম্ভীর আওয়াজে বলল, এখানে কি করছো? লোকটার রাশভারী আওয়াজে যেন হৃদয় কেঁপে উঠল ঈশানীর। একে তো গভীর হাস্কি স্বর, তার উপর প্রথমবারে কেউ কাউকে তুমি করে ডাকতে পারে। কথার ধরন শুনে মনে হচ্ছে যেন পুরো দুনিয়ায় অবাধ কর্তৃত্ব রয়েছে তার। হি ইজ দ্য অনলি ওয়ান। ঈশানী চুপ করে ভ্রু কুঁচকে এক ধ্যানে তাকিয়ে আছে দেখে লোকটা এবার আস্তে করে উঠে চলে যায়। লোকটা ওকে রেখে চলে যাচ্ছে ব্যাপারটা বোধগম্য হতেই ঈশানী দ্রুত উঠে পড়ে। খুঁড়িয়ে খুঁড়িয়ে লোকটার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলে, পাহাড়ে এসেছিলাম বন্ধুদের সাথে হাইকিং করতে। কেমন বন্ধু তোমার, এভাবে ফেলে চলে গেল? লোকটার কথায় ভীষণ তিক্ততা, যেন ভালো করে কথা বলা তার ডিকশনারিতে নেই। তবুও আপাতত এই তিক্তভাষী লোকটাই লোকালয়ে ফেরার একমাত্র ভরসা। তাই বাধ্যমের মতোই নিচু গলায় জবাব দিল ঈশানী, আসলে ওদের কোনো দোষ নেই, আমি ক্লাইম্ব করতে গিয়ে খাদে পড়ে গিয়েছি। লোকটার সামনে এগিয়ে যেতে যেতে বলল, সরকারের নিষেধাজ্ঞা আছে, তা জানা সত্ত্বেও তোমাদের এদিকটায় আসা একদম উচিত হয়নি। তা ঠিক। কথা বলার এই পর্যায়ে ওরা এসে থামল একটা কালো জিপের সামনে। এই গহীন জঙ্গলে জিপ, তার উপর জঙ্গলের মধ্যেই সরু রাস্তা, যা দেখে এই মুহূর্তে ঈশানীর চোখ কপালে। ফলস্বরূপ নিজের কথার খেই হারিয়ে অস্পষ্ট স্বরে ঈশানী বলে ওঠে, এটা কি করে সম্ভব? এই পরিত্যক্ত জঙ্গলে এমন রাস্তা কে বানালো? অবিশ্বাস্য। লোকটা জবাব দিল না, বরং এগিয়ে গিয়ে উঠে বসল জিপে। ঈশানী তখনও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে, সংকোচ আর দ্বিধায় জর্জরিত সে। লোকটা জিপ স্টার্ট দিতে দিতে নিজের পিয়ার্সিং করা ভ্রুটা তীরের ছিলার মতো উঁচিয়ে বলে উঠল, তোমাকে কি ইনভাইট করে এনে তারপর বসাতে হবে? লোকটার অকস্মাৎ তিরস্কারে দ্রুত এগিয়ে এসে জিপে চেপে বসল ঈশানী। অতঃপর সিট বেল্টটা লাগাতে লাগাতে শুধালো, আমি তো আমার ঠিকানা বলিনি, তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায়?
আবার সেই অনুভূতিহীন তীক্ষ্ণ চাহনি, ধূসর চোখজোড়া মাদকাবিষ্ট, যেন এই চোখে তাকালে এক্ষুনি ঝড় উঠবে বক্ষপিঞ্জরে, শুরু হয়ে যাবে হৃদয়ের সেই নীল ব্যথা। এভাবে হুটহাট প্রশ্ন করার দায়ে লোকটা তার চোখ দিয়ে যেন হুকুমের স্বরে গর্জে উঠল মাত্র। কেমন বরফের মতো নির্জীব আর শূন্য সেই দৃষ্টি। জিপের ফ্ল্যাশের স্পষ্ট আলোয় সেই শূন্য চোখে তাকিয়ে থাকা বড়ই মুশকিল আর বেদনাদায়ক। অগত্যায় চোখ নামিয়ে শুষ্ক একটা ঢোক গেলে ঈশানী চোখ নামিয়ে নিলে লোকটা জঙ্গলের আঁকাবাঁকা রাস্তায় গাড়ির টান ঘোরাতে ঘোরাতে বলল, এই রাতের বেলা জঙ্গল ছাপিয়ে লোকালয়ে পৌঁছানো সম্ভব নয়। রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে আছে, তাই আপাতত আমার বাড়িতে যাচ্ছ তুমি। ঈশানী আর আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করল না। আসলেও জিজ্ঞেস করার অবস্থাতেই নেই। সমস্ত শরীর কাদা পানিতে প্যাচ প্যাচ করছে ওর। পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে বনবিছুটিতে লেগে শরীরের ভেতরের কাটাছেঁড়া জায়গাগুলোতে নোংরা পানি লেগে বারুদের মতো জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে। এরকম নোংরা ভেজা জামাকাপড় পরে থাকলে নির্ঘাত আজ রাতেই নিউমোনিয়া, ডায়রিয়া সব একসাথে শুরু হবে। ঈশানী সেই তখন থেকে মোস্টামুষ্টি করে যাচ্ছে। তা দেখে মাস্ক পরিহিত লোকটা হুট করেই হার্ট ব্রেক কষল জিপে। অকস্মাৎ গাড়ি থেমে যাওয়ায় ঈশানী এবার প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করল লোকটার পানে। তবে সে চাইল না ঈশানীর সেই প্রশ্নসূচক দৃষ্টির পানে, বরং একটানে নিজের পরিহিত কালো হুডির চেইনটা খুলে সেটাকে ঈশানীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, চেঞ্জ করে নাও। আই থিঙ্ক এটা তোমাকে খুব ভালোভাবে কভার করে ফেলবে। এই মুহূর্তে লোকটা ঈশানীকেও সব থেকে প্রয়োজনীয় জিনিসটা অফার করলেও তাতে কোনোরূপ ধ্যান নেই ঈশানীর। ও তো স্রেফ তাকিয়ে আছে ওই ব্ল্যাক কার্গো প্যান্ট আর ব্ল্যাক স্কিনি স্যান্ডো গেঞ্জি পরিহিত সুঠামদেহী অচেনা লোকটার দিকে। লোকটার চওড়া দেহ, ঢেউ খেলানো বক্ষস্থল, 8 প্যাক অ্যাবস সব কিছুই জিপের সফেদ আলোতে স্পষ্ট দৃশ্যমান। এভাবে একটা পুরুষকে এতটা খুঁটিয়ে খুঁটিয়ে বোধহয় এই প্রথম পর্যবেক্ষণ করল ঈশানী। লোকটার শারীরিক গঠন এতটাই নজর কাড়া যে হুট করেই ঈশানীর অযাচিত মন বলছে, আচ্ছা, ওনার চেহারাটা দেখতে কেমন? নিশ্চয়ই খুব সুদর্শন। আচ্ছা, উনি কি সত্যিই কোনো সুপারস্টার নাকি আলফাম্যান? এক্সকিউজ মি। লোকটার রাশভারী আওয়াজে ধ্যানভঙ্গ হয় ঈশানীর। ভ্রম কেটে যেতেই মুহূর্তের মধ্যে নিজের কর্মকাণ্ডে লজ্জিত হয়ে ঈশানী মনে মনে কয়েক ঘা চপেটাঘাত লাগিয়ে দিল নিজের গালেই। কি নির্লজ্জের মতো তাকিয়েছিল এতক্ষণ। মনে হয় জীবনে সুদর্শন পুরুষ দেখেনি আর। ও যে এতক্ষণ লোকটাকে একধ্যানে পর্যবেক্ষণ করছিল, ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য দ্রুত হস্তে হুডিটা গ্রহণ করল ঈশানী। অতপর মিনমিনিয়ে শুধালো, এখানেই? লোকটা জিপ থেকে নেমে পেছনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ এখানেই। চেনা নেই জানা নেই হুট করেই একটা লোকের পরিহিত জামা গায়ে চড়ানো। ব্যাপারটাতে অস্বস্তি হওয়ার কথা ঈশানীর, কিন্তু তেমন কিছুই দেখা গেল না ওর মাঝে। উল্টো পেছনের দিকে একটু উঁকি দিয়ে দেখতে পেল লোকটা সত্যি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে, যা দেখে বড়সড় একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দ্রুত চেঞ্জ করে নিল ঈশানী। হুডিটা গায়ে চড়ানোর সঙ্গে সঙ্গে একটা পুরুষালী কোলনের মাদকীয় সুবাস একেবারে নাক ছাপিয়ে হৃদয়ে গিয়ে ধাক্কা খেল ওর। নামি দামি বিদেশি ব্র্যান্ডের ডার্ক স্মেলযুক্ত কোনো পারফিউম, তার সাথে মিলিত হয়েছে পুরুষালী শরীরের একটা ওয়াইল্ড মাদকীয় সুঘ্রাণ। দুটো মিলেমিশে একাকার হয়ে নাকে লাগতেই কেমন একটা ব্যাড বয় ভাইব দিচ্ছে। এমন ঘোর লাগা কৃত্রিম পুরুষালী কোলনের সঙ্গে পরিচিত নয় ঈশানী, যার ফলে কলারের কাছটা টেনে মুখের কাছে এনে আরও একবার নাক টেনে ঘ্রাণ নিল। সঙ্গে সঙ্গে আবারও নেশাগ্রস্তদের মতোই ঘোর লেগে এলো দুই চোখে। এটা আদতে কি পারফিউম জানা নেই ঈশানীর, তবে এই পুরুষালী সুঘ্রাণটা মাদকের মতোই হুডিটার দিকে খুব করে টানছে ওকে। ব্যাপারটা ভীষণ অস্বস্তিকর। কেন হুট করেই এই লোকটার সব কিছু এত আকর্ষণীয় লাগছে দু চোখে, জানা নেই ঈশানীর।
তবে এই অযাচিত প্রশ্নের উত্তর খোঁজার উপযুক্ত সময় নয় এটা। সেই ভেবে হাঁটু সমান হুডিটা আরেকটু টেনে টুনে বড় করে গার্ডারটা একটানে খুলে ভেজা চুলগুলোকে উন্মুক্ত করে দিয়ে পেছনে তাকিয়ে ডেকে উঠল ঈশানী। হয়ে গিয়েছে। ঈশানী ডেকে ওঠার সঙ্গে সঙ্গে ফিরে এসে পুনরায় জিপ স্টার্ট করল লোকটা। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই লোকটা নাক টেনে অস্পষ্ট স্বরে বলল, ভ্যানিলা। কিছু বললেন? নাথিং। সামনে ঘুটঘুটে অন্ধকার। দুই পাশে দানবের মতোই শটান দাঁড়িয়ে আছে পাহাড়ি গাছগাছালি। তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে একটা কাদামাটির সরু রাস্তা। ব্যাপারটা ভীষণ অদ্ভুত। গহীন জঙ্গলে কে এত কসরত করে রাস্তা বানালো? তাছাড়া ঈশানী না হয় হাইকিংয়ে এসে বিপদে পড়েছে, কিন্তু উনি এখানে এই রাতের বেলা জিপ নিয়ে কী করছেন? কলিজাতে ভয় ডর নেই কোনো। অসংখ্য দানাবাঁধা কৌতূহলে কিলবিল করছে ঈশানীর মাথাটা। এক পর্যায়ে কৌতূহল দমাতে না পেরে সাহস করে কঠিন রাজভারী গোছের লোকটাকে একটা প্রশ্ন করেই ফেলল ঈশানী। আস্তে করে ঘাড় ঘুরিয়ে তার কালো মাস্কে আবৃত মুখের দিকে চেয়ে শুধালো, বলছি যে আপনি এখানে কেন এসেছিলেন? না মানে, এই রাত্রিবেলা গহীন জঙ্গলে একা একা ভয় করেনি? ঈশানী প্রশ্ন করার প্রায় কয়েক মিনিটের মাথায় লোকটা গম্ভীর গলায় বলে ওঠে, বিপদে পড়েছ তাই সাহায্য করছি। এর বেশি কিছু আর জানতে চাইবে না, আমি উত্তর দেব না। মুখের ওপর একেবারে চপেটাঘাত ছুঁড়ে মারার মতোই শক্ত কণ্ঠে কথাগুলো ছুঁড়ে মারল লোকটা। তবুও ঈশানী জিদ্দি গলায় বলে উঠল, কিন্তু কেন? লোকটা এবার স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে অকস্মাৎ চোখে চোখ রাখল ঈশানীর। অতপর অনুভূতিহীন ডোমিনেটিং হাস্কি কণ্ঠে বলল, কারণ আমি কাউকে কৈফিয়ত দেই না, আর তোমাকেও দেব না। তাই অযথা প্রশ্ন না করে নিজের মুখটা এখনই বন্ধ করো। লোকটা ভীষণ কাঠখোট্টা। কথার পারদে পারদে অহংকার আর কর্তৃত্ব। আগাগোড়া দেখতে যতটা না সুদর্শন আর লম্বা, কথার টোন তার থেকেও বেশি ধারালো আর তিক্ত। এক কথায় নির্দয় লোক। অথচ সেই দেখা হয়েছে থেকে এই নির্দয় লোকটার প্রতি এক অযাচিত অনাকাঙ্ক্ষিত দুর্বলতা আর আকর্ষণ অনুভব করছে ঈশানী। কিছুতেই তাকে ভালো লাগার কোটা থেকে সরানো যাচ্ছে না। কি একটা অসহনীয় অনুভূতি বলে বোঝানোর নয়। তবে তার মাত্রই বলা কড়া কথাগুলো ভীষণ মানে লেগেছে ঈশানীর। তাই তো আর কোনোরূপ প্রশ্ন করার আগ্রহ না দেখিয়ে চুপচাপ চোখ নামিয়ে নিল ও। লোকটার পরনে ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি আর অসংখ্য পকেটওয়ালা কার্গো প্যান্ট, যার দরুন তার দুই বাহু পুরোপুরি উন্মুক্ত। চোখ দুটো নিচে নামাতেই চলন্ত জিপের আলোতে ঈশানী খেয়াল করল, লোকটা যে হাতে সৌন্দর্যবর্ধক মেটালিক ব্রেসলেট পরেছে ঠিক সেই হাতের বাহু থেকে কবজি পর্যন্ত আবৃত করে আছে কিছু হিজিবিজি অঙ্কিত কালচে ট্যাটু। ট্যাটুর একেবারে শেষ মাথায় সাপের মতো কিছু একটা আঁকা, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা পাইথন। পাইথন মানে তো ভয়ঙ্কর এক ধরনের মানুষ খেকো সাপ। তাহলে উনি এটা হাতে কেন লিখেছেন? আশ্চর্য। ঈশানীর মনের প্রশ্ন মনেই ধামাচাপা পড়ে গেল, কারণ ততক্ষণে লোকটা গাছের মাথায় সুনিপুণভাবে তৈরি করা একটা টংঘরের সামনে এসে জিপ থামিয়েছে। সেখান থেকে হারিকেনের টিমটিমে রোশনাই ভেসে আসছে একেবারে জমিন পর্যন্ত। মাথার উপরে এমন কাঠের তৈরি সুন্দর তকতকে ঘর দেখে আরও এক দফা হতবাক হলো ঈশানী। গহীন জঙ্গলের মধ্যে রাস্তা, এখন আবার গাছের মাথায় টংঘর, সব কিছুই যেন অবিশ্বাস্য। ঈশানীরও খানিকক্ষণ সময় লাগলো নিজেকে এটা বোঝাতে যে এসব কিছুই স্বপ্ন নয়, সব সত্যি। গাড়ি থামিয়ে দুই কানে এয়ারপড লাগিয়ে মইয়ের দিকে এগিয়ে যেতে যেতে লোকটা ডাকলো ঈশানীকে, চলে এসো। কোনো মতে হুডিটা টেনে টুনে এক হাত বাড়িয়ে গাড়ি থেকে নামলো ঈশানী, কিন্তু হাঁটতে আর পারল না। সারাদিনের ক্ষুধার্ত শরীর, তার উপর এত বড় একটা অ্যাক্সিডেন্ট, যার দরুন গাড়ি থেকে নেমে দাঁড়াতেই পা দুটো প্রচণ্ড ব্যথায় টনটন করে উঠল ওর।
কিন্তু ঈশানী নিজের এই দুর্বলতার কথা কিছুতেই লোকটার সামনে স্বীকার করতে নারাজ। তাই গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অবিশ্বাস্যের সুরে ঈশানী বলে ওঠে, আচ্ছা, এত বড় টংঘরটা কার? কেই বা বানিয়েছে? লোকটা ইতিমধ্যে কয়েক সিঁড়ি উঠে গিয়েছিল, কিন্তু ঈশানীকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে পুনরায় নিচে নেমে এসে বলল, আপাতত আমার ঘর, এখন উপরে চলো। ঈশানী জবাব দেয় না, এক পা সামনেও বাড়ায় না, চুপচাপ শুধু অসহায় মুখে দাঁড়িয়ে থাকে। ঈশানী এখনও দাঁড়িয়ে আছে, তার কথা শুনছে না। ব্যাপারটা বোধগম্য হতেই চোখের রং পাল্টে গেল লোকটার। অগত্যায় পেছনে ঘুরে কঠিন গলায় সে বলল, ওকে ফাইন, না গেলে দাঁড়িয়ে থাকো এখানে। এসব নাটক দেখার সময় নেই আমার, আমি গেলাম। আসলে আমি পায়ে খুব ব্যথা অনুভব করছি, হাঁটতে পারছি না। লোকটা এভাবে ফেলে চলে যাচ্ছে দেখে আত্মসম্মানের মাথা খেয়ে আগ বাড়িয়ে কথাটা বলে উঠল ঈশানী, এই গহীন জঙ্গলে একা একা রাত্রি যাপন করার চেয়ে পছন্দেরই অচেনা পুরুষের কাছে একটু ছোট হওয়া ঢের ভালো। সেই ভেবেই কথাটা বলা। ওদিকে পেছন থেকে ভেসে আসা রিনরিনে অপারগ আওয়াজটা শুনতে পেয়ে আবারও ঘাড় ঘোরালো লোকটা। অতঃপর 2 কদম পিছিয়ে এসে কোনো কিছু না বলেই ঈশানীকে কিংকর্তব্যবিমূঢ় বানিয়ে দিয়ে অকস্মাৎ ঝড়ের গতিতে ওকে কাঁধে তুলে নিয়ে মই বেয়ে উপরে উঠতে শুরু করে সে। জীবনেই প্রথম কোনো পুরুষ ঈশানীকে ছুঁয়েছে, তাও এতটা কাছ থেকে, এতটা শক্তভাবে। বিষয়টা ভাবলেই ঈশানীর দম বন্ধ হয়ে আসছে। না চাইতেই তলপেটটা কেমন গুড়গুড় করে উঠছে। এভাবে হুট করে কোমর চেপে ধরে কাঁধে তুলে নেওয়ার কী দরকার ছিল, বুঝে আসলো না ঈশানীর। লোকটা একটু বেশি ডমিনেটিং যেন। অনুরোধ, জিজ্ঞাসা, অনুমতি এসব তার ধাঁচে নেই একদমই। কেমন একটা লাগামহীন বেপরোয়া আচরণ তার। কিন্তু এখন তো তাকে নিয়ে সব ভুলভাল ভাবনার সময় নেই। তাই সহসা কিছুটা সংকোচ নিয়েই লোকটার স্কিনি স্যান্ডো গেঞ্জিটা খামচে ধরে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে তার কাঁধের উপর পড়ে রইল ঈশানী। হয়তো মনগহীনের কোথাও একটা দৃঢ় বিশ্বাস জমেছে, এই লোকটা ওকে পড়ে যেতে দেবে না, কিছুতেই না।